আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, কারণ জানালো ইসরায়েল। যুদ্ধবিরতি চাই না, প্রতিশোধ চাই, বললেন ইরানের সংসদের স্পিকার। ইরানের মোজাইক ডিফেন্সে কাবু যুক্তরাষ্ট্র, ইসরায়েল। সরকার বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করলেন ইরানের পুলিশ প্রধান। হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, কারণ জানালো ইসরায়েল। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি প্রযুক্তিগত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় একটি দেশের আকাশসীমা সুরক্ষিত রাখা কতটা চ্যালেঞ্জিং, তাই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশ্বব্যাপী অন্যতম অত্যাধুনিক হিসেবে পরিচিত, সেটিও কেন কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর আলোচনা চলছে। মূলত আধুনিক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং ব্যালিস্টিক প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো জানেন যে আধুনিক প্রজন্মের এই উড়ন্ত বস্তুগুলো বায়ুমণ্ডলের এমন একটি স্তর দিয়ে এবং এমন তীব্র গতিতে ভ্রমণ করে, যা প্রচলিত রাডার সিস্টেমে ধরা পড়া অত্যন্ত কঠিন। এগুলো যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে, তখন এদের গতিবিধি বা ট্র্যাজেক্টরি এতটাই অনির্দিষ্ট থাকে যে অ্যান্টি সিস্টেমগুলোর পক্ষে সঠিক সময়ে ক্যালকুলেশন করে ইন্টারসেপ্টর পাঠানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রযুক্তিগত উৎকর্ষের কারণে তাদের প্রচলিত প্রতিরক্ষা নেটওয়ার্ক, যা মূলত নির্দিষ্ট গতিপথের লক্ষ্যবস্তু ধ্বংস করতে ডিজাইন করা, তা অনেক ক্ষেত্রেই পুরোপুরি কার্যকর হচ্ছে না। এর পাশাপাশি রয়েছে ডিকয় বা বিভ্রান্তিকর প্রযুক্তি, যা আসল লক্ষ্যবস্তুর সাথে অসংখ্য ভুয়া সংকেত পাঠায়, ফলে রাডার সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে। এখানে একটি বড় অর্থনৈতিক দিকও রয়েছে, যা হয়তো অনেকেই খেয়াল করেন না। একটি সাধারণ মানের প্রজেক্টাইল তৈরি করতে যে খরচ হয়, তাকে মাঝ আকাশে থামাতে যে ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়, তার মূল্য বহুগুণ বেশি। ফলে যখন একসাথে অসংখ্য বস্তু আকাশপথে ধেয়ে আসে, তখন সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাকে সচল রাখা একটি দেশের অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই পুরো বিষয়টি শুধু দুটি দেশের কৌশলগত অবস্থান নয়, বরং বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে আক্রমণাত্মক প্রযুক্তি প্রতিরক্ষামূলক প্রযুক্তির চেয়ে কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি আধুনিক প্রযুক্তির এই ধরনের বিশ্লেষণ পছন্দ করেন, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। যুদ্ধবিরতি চায় না, প্রতিশোধ চায়, বললেন ইরানের সংসদের স্পিকার। এই বক্তব্যটি মধ্যপ্রাচ্যের বর্তমান কূটনীতিক অচলাবস্থার একটি অত্যন্ত স্পষ্ট চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন কোনো দেশের শীর্ষ পর্যায়ের আইন প্রণেতা এমন কঠোর ভাষায় বক্তব্য রাখেন, তখন বুঝতে হবে এর পেছনে গভীর জাতীয়তাবাদী আবেগ এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য কাজ করছে। সাধারণত যে কোনো আন্তর্জাতিক উত্তেজনার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় সব সময় আলোচনার টেবিলে বসে একটি সাময়িক বা স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করে, যাকে আমরা ডিপ্লোম্যাটিক রেজলিউশন বলে থাকি। কিন্তু ইরানের সংসদের স্পিকারের এই বক্তব্য প্রমাণ করে যে তারা বর্তমান পরিস্থিতিকে শুধু একটি সাময়িক সংকট হিসেবে দেখছেন না, বরং একে তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং কৌশলগত আত্মমর্যাদার একটি চূড়ান্ত পরীক্ষা হিসেবে বিবেচনা করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এ ধরনের কঠোর অবস্থান মূলত দেশের ভেতরের জনগণকে ঐক্যবদ্ধ করার একটি মনস্তাত্ত্বিক কৌশল। যখন কোনো দেশ বাহ্যিক চাপের মুখে থাকে, তখন তাদের নীতি নির্ধারকরা এমন ভাষায় কথা বলেন যা সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করে। এই প্রতিশোধ শব্দটি এখানে শুধু কোনো নির্দিষ্ট কাজের পাল্টা জবাব নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছে যে প্রচলিত কূটনীতির মাধ্যমে বা সাময়িক চুক্তির মাধ্যমে তাদের থামানো যাবে না, যদি না তাদের মূল দাবিগুলো পূরণ করা হয়। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির নিয়মিত অনুসরণ করেন, তারা হয়তো জানেন যে এ ধরনের অবস্থান অনেক সময় দর কষাকষির বা নেগোসিয়েশনের একটি চরম পর্যায় হিসেবে ব্যবহৃত হয়। যখন কোনো পক্ষ নিজেদের অবস্থানকে অনড় দেখায়, তখন অপর পক্ষকে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হতে হয়।
তবে এই ধরনের অনমনীয় মনোভাবের কারণে ওই অঞ্চলের সাধারণ মানুষের জনজীবন, অর্থনীতি এবং বাণিজ্যে যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে তা নিয়ে সমাজবিজ্ঞানীরা বেশ চিন্তিত। ইরানের মোজাইক ডিফেন্সে কাবু যুক্তরাষ্ট্র, ইসরায়েল। সামরিক বিজ্ঞান এবং আধুনিক কৌশলগত বিশ্লেষণে এই মোজাইক ডিফেন্স বা মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা একটি অত্যন্ত আকর্ষণীয় এবং যুগান্তকারী ধারণা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বিষয়টি একটু সহজ করে আপনাদের বুঝিয়ে বলছি। ধরুন আপনার কাছে একটি বিশাল এবং অত্যন্ত দামি কাঁচের ফুলদানি আছে। এটি আপনার মূল শক্তি। কিন্তু কেউ যদি এটি ভেঙে ফেলে তবে আপনার সব শক্তি একসাথে শেষ হয়ে যাবে। এর বিপরীতে মোজাইক আর্ট হল ছোট ছোট অসংখ্য পাথরের টুকরো দিয়ে তৈরি একটি বিশাল চিত্র। এখান থেকে যদি কয়েকটি টুকরো হারিয়েও যায়, পুরো ছবির খুব একটা ক্ষতি হয় না। ইরানের প্রতিরক্ষা কৌশলটি ঠিক এই দর্শনের ওপর ভিত্তি করে তৈরি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা মূলত কেন্দ্রীভূত, অত্যন্ত ব্যয়বহুল এবং বিশাল বিশাল প্রযুক্তির ওপর নির্ভরশীল, যেমন বড় বিমানবাহী রণতরী বা হাইটেক কমান্ড সেন্টার। অন্যদিকে ইরান তাদের শক্তিকে ছোট, সস্তা, দ্রুতগামী এবং বিকেন্দ্রীভূত অসংখ্য ইউনিটে ভাগ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে হাজার হাজার ছোট ড্রোন, ফাস্ট অ্যাটাক বোট এবং পোর্টেবল সিস্টেম, যেগুলো একে অপরের সাথে অত্যন্ত দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে। যখন এই অসংখ্য ছোট ছোট ইউনিট একসাথে কাজ শুরু করে, তখন একটি বিশাল এবং অত্যাধুনিক রাডার সিস্টেমও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তারা একসাথে এতগুলো ছোট লক্ষ্যবস্তুকে ট্র্যাক এবং নিউট্রালাইজ করতে পারে না। আধুনিক পরাশক্তিগুলোর জন্য এটি একটি বিশাল মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের বড় এবং দামি অস্ত্রগুলো এই ছোট এবং সস্তা ইউনিটগুলোর বিরুদ্ধে ব্যবহার করাটা অর্থনৈতিকভাবে একেবারেই লাভজনক নয়। এই অ্যাসিমেট্রিক বা অসম কৌশল ব্যবহার করে ইরান প্রমাণ করেছে যে শুধু বিশাল বাজেটের হাইটেক অস্ত্র থাকলেই কৌশলগত সুবিধা পাওয়া যায় না, বরং বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী প্রয়োগের মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকেও চাপে রাখা সম্ভব। এই মোজাইক ডিফেন্স সিস্টেমটি আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক একটি নিখুঁত উদাহরণ, যা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি মডেল হয়ে দাঁড়াতে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এমন সব গভীর এবং বিশ্লেষণধর্মী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে কোনো আপডেট মিস না হয়। সরকার বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করলেন ইরানের পুলিশ প্রধান। এই খবরটি একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সমাজ ব্যবস্থা এবং নাগরিক প্রশাসনের একটি জটিল চিত্র আমাদের সামনে তুলে ধরে। যে কোনো দেশ যখন বাহ্যিক ভূরাজনৈতিক চাপের মধ্যে থাকে, তখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দেশের ভেতরের স্থিতিশীলতা বজায় রাখা। সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বিক্ষোভ বা পাবলিক গ্যাদারিং হল সাধারণ মানুষের নিজেদের দাবি দেওয়া বা অসন্তোষ প্রকাশের একটি স্বাভাবিক নাগরিক প্রক্রিয়া। কিন্তু যখন কোনো দেশ আন্তর্জাতিকভাবে একটি স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যায়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিকোণ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। ইরানের পুলিশ প্রধানের এই সতর্কবার্তার মূল কারণ হল যে কোনো অভ্যন্তরীণ অস্থিরতা বা সামাজিক বিশৃঙ্খলা দেশের সার্বিক অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিতে পারে। আপনারা হয়তো খেয়াল করেছেন, যখন কোনো দেশে বড় ধরনের জনসমাবেশ বা রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে, তখন এর সরাসরি প্রভাব পড়ে সেই দেশের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার ওপর। নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়, অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম দুর্ভোগের মুখে পড়ে। পুলিশ বা প্রশাসনের প্রধান দায়িত্ব হল রাষ্ট্রের এই চাকাটিকে সচল রাখা এবং পাবলিক অর্ডার বা জনশৃঙ্খলা নিশ্চিত করা। প্রশাসন অনেক সময় আশঙ্কা করে যে এই ধরনের অভ্যন্তরীণ অসন্তোষের সুযোগ নিয়ে বাইরের কোনো স্বার্থান্বেষী মহল দেশের ভেতরে একটি বড় ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, তাই তারা কঠোর বার্তার মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এখানে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার বিষয় রয়েছে। হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী। এই খবরটি শুধু একটি সামরিক বা কৌশলগত আপডেট নয়, বরং এটি সরাসরি আপনার এবং আমার দৈনন্দিন জীবনের অর্থনীতির সাথে যুক্ত। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ বা মেরিটাইম চোক পয়েন্ট,
যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। মার্কিন নৌবাহিনীর মতো একটি শক্তিশালী বাহিনী যখন আনুষ্ঠানিকভাবে জানায় যে তারা এই পথে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিতে পারছে না, তখন পুরো বিশ্ব অর্থনীতিতে এর একটি বড় ধাক্কা লাগে। বিষয়টি একটু তলিয়ে দেখা যাক। সমুদ্রপথে যখন কোনো বাণিজ্যিক জাহাজ কার্গো বা জ্বালানি নিয়ে যাতায়াত করে, তখন তাদের একটি বিশাল অঙ্কের ইন্স্যুরেন্স বা বীমা করতে হয়। যখন কোনো রুটে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায় এবং নৌবাহিনীর এসকোর্ট বা নিরাপত্তা বলয় পাওয়া যায় না, তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম কয়েক গুণ বাড়িয়ে দেয়। এছাড়াও ঝুঁকি এড়াতে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজের রুট পরিবর্তন করে হাজার হাজার মাইল ঘুরে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। এতে সময় এবং জ্বালানি উভয়েরই খরচ ব্যাপকভাবে বেড়ে যায়। এই অতিরিক্ত খরচের ধার কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ ক্রেতাদের ওপর। অর্থাৎ এই প্রণালীতে নিরাপত্তা না থাকার কারণে বিশ্ববাজারে তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার একটি সরাসরি আশঙ্কা তৈরি হয়। মার্কিন নৌবাহিনীর এই সীমাবদ্ধতার পেছনের কারণ হল বিশাল সমুদ্রসীমা এবং সম্পদের অপ্রতুলতা। মহাসাগরের এই বিশাল অঞ্চলে প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। এতগুলো জাহাজকে পাহারা দিয়ে পার করার মতো পর্যাপ্ত যুদ্ধজাহাজ এবং লজিস্টিক সাপোর্ট বিশ্বের কোনো একক দেশের নৌবাহিনীর পক্ষে একা সরবরাহ করা সম্ভব নয়।